আসসালামু আলাইকুম দর্শক, আপনার সঙ্গে আমি আতিক রহমান পূর্ণিয়া স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত আলাপচারিতা অনুষ্ঠান খোঁজ খবরে পূর্ণিয়ার খোঁজ, পূর্ণিয়ার ভিউ ইউটিউব চ্যানেল এবং পূর্ণিয়ার ভিউ ফেসবুক পেজে স্বাগত জানাচ্ছি আপনাদেরকে। আজকে এমন একটা দিনে এমন একটা বিষয় আপনাদের সামনে আমাদের এই আলোচনা, আমাদের টপিক ডক্টর ইউনূসকে রাষ্ট্রপতির মাধ্যমে তারেক রহমান বিশেষ কি কোনো বার্তা দিয়েছেন কিনা। এটা কারণ হচ্ছে আজকে অন্য রাষ্ট্রপতি বাংলাদেশে মোহাম্মদ শাহাবুদ্দিন, যাকে নিয়ে গত 1 বছর ধরে এই দেশের রাজনৈতিকভাবে সবচেয়ে কম সমর্থক গোষ্ঠী, যদি বলি আমি যদি বলি যে বিএনপি এবং আওয়ামী লীগ, তারা দুই পক্ষই, এই দুই পক্ষের বাংলাদেশ সমর্থক বেশি, 80% মানুষ এই দুই পক্ষে বিভক্ত। এই দুই পক্ষই বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে তার সিটে চেয়েছে, এটা এখন প্রমাণিত। কিন্তু তার চেয়ে খুব ক্ষুদ্র একটা অংশ নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস রাষ্ট্রপতির বক্তব্য আমরা সত্য বলে যদি ধরে নিই, ধরে না নেওয়ার কোনো কারণ নেই, রাষ্ট্রপতি সরিয়ে দেওয়ার তিনবার চেষ্টা করেছে, যেটা বাংলাদেশের মহান রাষ্ট্রপতি তিনি নিজে আজকে একটি ইন্টারভিউতে ফর্মালি বলেছেন তাকে তিনবার, এবং সেখানে একবার সরকার নিজে, তিনি তত্ত্বাবধায়ক সরকারের কথা বলেছেন, সরকার তাকে সরিয়ে দেওয়ার চেষ্টা করেছে। আমি প্রথমে জনাব অ্যাডভোকেট মহসিন রশিদ আপনার কাছে যেতে চাই যে এই যে বাংলাদেশের রাষ্ট্রপতি, আমরা আমাদের কাছে বাংলাদেশের সর্বোচ্চ সাংবিধানিক পদ এবং রাষ্ট্রপ্রধান তিনি, সেই জায়গায় একজন সরকার প্রধান ডক্টর ইউনূস, তার লোকজন, তার উপদেষ্টারা তাকে বারবার অপমানিত, লাঞ্ছিত করেছে। আপনি এর আগেও মানুষকে পাবলিকলি জানিয়েছেন। এটা আসলে কতটা ধিক্কারজনক, কতটা সংবিধান পরিপন্থী, জনাব অ্যাডভোকেট মহসিন রশিদ। জি, ধন্যবাদ। অ্যাকচুয়ালি রাষ্ট্রপতি যিনি আছেন, দ্যাটস নট আ ম্যাটার অফ কনসার্ন, বিকজ প্রেসিডেন্সি নিজেই একটি ইনস্টিটিউশন। সেখানে আমি আছি না, আপনি আছেন না, চোর আছে না, ডাকাত আছে, এইটা দেখার বিষয় না। বিষয় হচ্ছে যে সংবিধান বলছে যে রাষ্ট্রপতি হচ্ছেন নাম্বার 1 পার্সন রিপাবলিকের, প্রথম 1 নম্বর। তো উনার উপরে কেউ নাই। তো সংবিধান ওনাকে এই রেসপেক্টটা দিয়েছে, বিকজ সংবিধান ওনাকে গভর্নমেন্ট বলছে না, সংবিধান বলছে ওনাকে হি ইজ হেড অফ স্টেট, রিপাবলিক, পুরো রিপাবলিকের উনি ইয়ে। তো এখন জিনিসটা হচ্ছে, দেখেন, রাষ্ট্রপতি অর্থাৎ ইনস্টিটিউশন এমন একটি ইনস্টিটিউশন যে সে কিন্তু এক্সিকিউটিভকেও এর মধ্যে আছে, ইজ পার্ট অফ দি এক্সিকিউটিভ, হি ইজ পার্ট অফ দি পার্লামেন্ট, এবং উনি অলসো পার্ট অফ দ্য জুডিশিয়ারি। এখন বলবেন কিভাবে এক্সিকিউটিভ উনি আছেন, বিকজ উনি অনেক কিছু আছে যেটা ওনাকে সই করতে হয়, সবকিছু করতে হয়। পার্লামেন্টে আছেন, বিকজ পার্লামেন্টে আপনি আইন পাস করলে ওনার কাছে পাঠাতে হয়, উনি যতক্ষণ পর্যন্ত অ্যাসেন্ট না দেন ততক্ষণ পর্যন্ত সেটা আইন হয় না। পার্লামেন্ট না থাকলে উনি অর্ডিন্যান্স জারি করতে পারেন, which means he is legislating. সিমিলারলি আপনি দেখেন জুডিশিয়ারির মধ্যে উনারই তো রাষ্ট্রপতি ইনস্টিটিউশনটা এমন যে উনি সবগুলিতে আছে, যার জন্যই বলা হয় যে উনি হেড অফ স্টেট, নট হেড অফ গভর্নমেন্ট। হ্যাঁ, তো উনি সব কিছুতে আছেন। এই জন্যে সংবিধানে বলা আছে যে প্রধানমন্ত্রী যখন কোনো পলিসি ডিসিশন নেবেন উনি অবহিত করবেন রাষ্ট্রপতিকে, উনি যখন ব্রিটিশে যাবেন উনি ওনাকে জানিয়ে যাবেন, উনি যখন ফিরবেন উনি আসার পরে উনি ওনাকে বলবেন যে উনি কি করে এসেছেন। দিস ইজ অল পার্ট অফ কনস্টিটিউশনালিজম, এটা কনস্টিটিউশনের মধ্যে আছে। এই কারণেই আমাদের যে কেয়ারটেকার গভর্নমেন্টের যে কনসেপ্টটা ছিল, ওই কনসেপ্টের মধ্যেও লেখা আছে, ওইখানেও আর্টিকেল 48C লেখা আছে, 48C11 না কত, ওইখানে লেখা আছে যে the chief advisor will be deemed to be the prime minister, এবং উনাকেই প্রাইম মিনিস্টার ক্ষমতা হ্যান্ড ওভার করবেন, বিকজ সংবিধান বলছে যে এক প্রধানমন্ত্রী আরেক প্রধানমন্ত্রীকে ক্ষমতা হ্যান্ড ওভার করবে। এই কারণে ওইটা বলা ছিল ওইখানে। কিন্তু এই যে বাটপার ইউনূস, যাকে আমরা এনে এই রাষ্ট্রটাকে ধ্বংস করলাম, 18 মাস 20 মাস একদম যাতা অবস্থা করে দিয়েছি, এই চোর এই বাটপারকে এনে এখানে, এই লোকটা যে কাজ করেছে ইউনূস, সে কোনোদিন রাষ্ট্রপতির কাছে যায় নাই, সে রাষ্ট্রপতিকে রেসপেক্টই করে নাই। সে বিদেশে গেছে 14 বার কয়েকবার, সে একবারও রাষ্ট্রপতির সাথে দেখা করে নাই, আসার পরেও করে নাই, যাওয়ার আগেও করে নাই।
তো ওই এই যে 106 ধারায় আর্টিকেল 106 যেটা ইয়ে আছে, ওই যেটা অ্যাডভাইস যেটা বলা হচ্ছে অ্যাপেলেট ডিভিশন দিয়েছে, আমি তো মামলা করেছি দ্যাট দেয়ার ইজ নো অ্যাডভাইস লাইক দিস, বিকজ সুপ্রিম কোর্ট ইজ দ্য কোর্ট অফ রেকর্ড, এখানে এই রেকর্ডই নাই, দিস নো রেকর্ড। রেকর্ড থাকলে আপনারা দেখা দেন সবাইকে। তো প্রশ্ন যেটা হচ্ছে সেটা হলো যে হি ইজ ইললিগাল, হি ইজ আনকনস্টিটিউশনাল, কোর্ট ওনাকে বৈধ কোর্ট বলুক যা বলুক, জাজমেন্টের পরে আমরা তো আমাদের ভিউ পয়েন্ট যেটা আছে সেটা থাকতে পারি। দেন ইউ হ্যাভ দিস, এই যে ইন্টারভিউ এসেছে উনার, আমি অনেকবার আমার ফেসবুকে বলেছি, আমার রিলসে বলেছি, আমি অনেক প্ল্যাটফর্মসে বলেছি যে উনার যে প্রেস উইং সেটা রিমুভ করে দিয়েছেন। ওই প্রেস উইং রিমুভ করাতে যে প্রবলেম হয়েছে প্রেসিডেন্সিতে, যেমন ডিপ্লোম্যাটরা যখন ক্রেডেনশিয়াল দেয়, এই ক্রেডেনশিয়াল ফটোগ্রাফ ওনার প্রেস উইং রিলিজ করতে পারে না, বিকজ প্রেস উইং নাই, অ্যাবলিশ করে দিয়েছে, নিয়ে গেছে। তখন তারা ফোন করে রাষ্ট্রপতির কাছে চান যে আমাকে একটু একটা ফটো দেবেন, আমাকে এটা তো আমার দেশে আমার গভর্নমেন্টকে পাঠাতে হবে। তো ইউসি এইসব করাতে যেটা হলো আইএসপিআর, ইন্টার সার্ভিসেস যে ইয়েটা আছে, প্রেস রিলিজ বা যাই হোক ওদের, আইএসপিআর ওনাকে সাপোর্ট দিয়েছে এবং ওনাকে ক্যামেরা ট্যামেরা দিয়েছে। ওইটা দিয়ে ফটো নেয়, কিন্তু আপনি প্রেসে পাবেন না, প্রেসে, বিকজ আইএসপিআর তো প্রেসকে রিলিজ করতে পারে না। তো আপনি প্রেসে কোথাও পাবেন না, আপনি কোর্ট দিয়ে দেখতে পারেন যে যে ডিপ্লোম্যাটরা এসেছে দিয়েছে ওনাকে, ওনার এখানে যে ফাংশন হয়েছে, ধরেন হিন্দুদের সময় বা খ্রিস্টান এই অনেক ফাংশন যেগুলি হয়েছে, ওইগুলি তো ওনার কোনো ইয়ে নাই। তারপরে ইউনুস কোনোদিন যায় না এই ফাংশন গুলিতে। 16ই ডিসেম্বর ইউনুস ডিড নট গো। 21শে ফেব্রুয়ারি প্রেসে কোনো সাপ্লিমেন্ট দেয় নাই। আপনি তো পূর্ণিয়া, ইউ আর আ জার্নালিস্ট, আপনি কোনো সাপ্লিমেন্ট দেখেছেন সরকার দিয়েছে 21শে ফেব্রুয়ারিতে? এনি সাপ্লিমেন্ট পত্রিকায় দেয় নাই কোনোদিন, ঠিক আছে? তো এই রিজিমটা অ্যাকচুয়ালি, আপনি জানেন যে ইউনুস সাহেব তো একটা কনস্পিরেসির মাধ্যমে লাস্ট গভর্নমেন্টকে সরিয়েছেন, এবং উনি নিজেও বলেছেন, আরো অনেক অনেক তথ্য আছে, অনেক প্রুফ আছে যে ওনারা কিভাবে কনস্পিরেসি করেছেন। আমি এইটাকে বললাম একটু নিজের পজিশনটা ক্লিয়ার করি যে আমি তো আওয়ামী লীগ করি না, আমি শেখ হাসিনার বিরুদ্ধে শত শত স্টেটমেন্ট আছে, আমি প্রসেশন আছে, আমার পুলিশের সাথে ধস্তাধস্তি আছে, বিকজ আই কল শেখ হাসিনা ফাসিস্ট আর ডিকটেটর, অথরিটেরিয়ান রিজিম বলেছি, অনেক কিছু বলেছি, ঠিক আছে? এই যে ব্যাংক ডিস্ট্রাকশনের ব্যাপারে বলেছি। কিন্তু কথা হচ্ছে ইউনুস সাহেবের 2-3 মাস পর আই রিয়েলাইজ দ্যাট মাই গড, আমি কি মিস্টেক করেছি কলিং হাসিনা ফ্যাসিস্ট। আমি তো মাফ চাই জাতির কাছে এটার জন্য, যে আমরা ফ্যাসিজম তো দেখলাম ইউনুসের সময়। হি হ্যাজ নো রিগার্ড ফর এনি ইনস্টিটিউশন, কোন ইসের জন্য। আপনি দেখেন রাষ্ট্রপতি আপনাকে, রাষ্ট্রপতিকে দিয়েছেন ইন্টারভিউ, ওইখানে উনি বলেছেন যে উনি এই 2 সপ্তাহ যাবৎ বোধহয় একটু সুস্থি পাচ্ছেন। কেন বলেছেন? বিকজ আপনার তারিখ জিয়া ওথ নেওয়ার পর হি কল্ড অন দ্য প্রেসিডেন্ট, যে নিয়ম আছে, কোথায় কল অন করেছে? ওই সংসদ ভবনে। সেখানে তো প্রেসিডেন্টের একটা অফিস আছে, রুম আছে সংসদ ভবনে, ওইখানে প্রেসিডেন্টের উপরে সে কল অন করেছে। দ্যাট ইজ দ্য রিজন দ্যাট হি সেইং যে আমি 2 সপ্তাহ যাবত একটু সুস্থি ফিল করছি। বিকজ ওনার কোনো, আপনি জানেন বঙ্গভবনে সন্ধ্যার সময় গেলে সব বাতি টাতি বন্ধ হয়তো দেখতেন, মানে এমন একটা ডেড ডেড জায়গা হয়ে গেছিল একদম। সো এখন হয়তো আশা করছি যে ডেভিল, যে কনস্টিটিউশনের নিয়ম আছে ওইভাবে ওনারা কাজ করবেন। এন্ড আই এম শিওর, আমি তারেক জিয়াকে অভিনন্দন জানাই অ্যাজ প্রাইম মিনিস্টার। আমি ওনারকে সাপোর্ট করব ইনশাল্লাহ, যতক্ষণ পর্যন্ত উনি কোনো গন্ডগোল না করেন বা কোনো গোলমাল না করেন। তবে আমি বলি, আই এম ভেরি আনহ্যাপি উইথ দি ডিস্ট্রিবিউশন অফ পোর্টফোলিওস। এই দপ্তর এলোকেশন যেভাবে করেছেন, এইটা আমাকে প্রথম ধাক্কাটা দিয়েছে। এইটা আমার মনে হয় এবং আমি আশা করি যে উনি রিভাইজ করবেন এই দপ্তর বন্টনটা যেটা আছে। অফকোর্স ক্যাবিনেট ইজ এ উইক ক্যাবিনেট, খুব ভালো ক্যাবিনেট না, বাট নানদালেস যদি হেড ভালো থাকে ইনশাল্লাহ সবকিছু কন্ট্রোল করা যাবে।
থ্যাংক ইউ। জি, যা মহসিন রশিদ, আবার আসবো আপনার কাছে। আমি একটু শেখ ফরিদের কাছে যেতে চাই। শেখ ফরিদ, আপনার কাছে আমি জানতে চাই যে এই যে প্রেসিডেন্ট মহান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন আজ ইন্টারভিউটা দিলেন, এই ইন্টারভিউটা, আজ এখন তো একটা রাজনৈতিক সরকার আছে, নিশ্চয়ই রাষ্ট্রপতি যা করেন প্রধানমন্ত্রীর পরামর্শে করেন। আমরা কি ধরে নিতে পারি যে এই যে তিনি কথাগুলো বলেছেন, ভেতরে গোমরগুলো ফাঁস করেছেন, এতে প্রধানমন্ত্রী বা বাংলাদেশের রাষ্ট্রের আর যে শক্তিশালী মাধ্যমগুলো আছে, রাষ্ট্রপতি বারবার বলেছেন তাকে যখন সরিয়ে দেওয়ার চেষ্টা করেছে, তখন সেনাবাহিনী, বিশেষ করে 3 বাহিনী প্রধান, সেনা, বিমান এবং নৌবাহিনীর প্রধান তাকে সাপোর্ট দিয়েছেন। এইসবের মধ্যে দিয়ে কি ইউনূসকে একটা বার্তা দেওয়া হলো কিনা যে ইউনূস, আপনি যা করেছেন ভালো করেননি? জনাব শেখ ফরিদ। ধন্যবাদ আপনাকে। সেই সাথে আপনার চ্যানেলের দর্শক এবং আমাদের শ্রদ্ধেয় আইনজীবী মহসিন রশিদ সাহেবকে আমার শুভেচ্ছা। আপনি শুরুতেই আমাদের আইন বিশেষজ্ঞের কাছে আমরা যে বক্তব্যগুলো শুনলাম, তিনি একাডেমিক যে আলোচনা করলেন, তাতে আমরা এই ক্ষুদ্র আলোচনাতেই বুঝে গিয়েছি যে তারা প্রত্যেকেই, শুধু ডক্টর ইউনূস নন, যারা তথাকথিত এনজিও গ্রাম সরকারের উপদেষ্টা বা উপদেষ্টা ছিলেন, তারা প্রত্যেকেই সংবিধানকে কাটছাট করেছে, সংবিধান অবমাননা করেছে। এটা আমি অন্তত এই ক্ষুদ্র আলোচনায় আমি বুঝতে পারলাম, মানে মোটা দাগে যদি বলি। আর আপনি যে প্রশ্ন আমাকে করেছেন যে যে আজকে ডক্টর ইউনূস চলে যাওয়ার পর, আদম ব্যাপার ইউনূস চলে যাওয়ার পর এই আজকের যে সাক্ষাৎকারটা বা গতকালের যে সাক্ষাৎকারটা আমরা দেখলাম, সেটা আমরা যতদূর জানি যে যেখানে প্রধানমন্ত্রী শাসিত সরকার থাকে, প্রেসিডেন্ট, নির্বাহী, দেশের নির্বাহী অবশ্যই প্রেসিডেন্ট, হেড অফ দ্য স্টেট, কোনো সন্দেহ নেই। তার উপরে কোনো শক্তি, সংবিধান কোনো কিছু নেই। তাকে ছাড় দেওয়া একমাত্র ব্যক্তি রাষ্ট্রের, যাকে সর্বোচ্চ ছাড় দেওয়া হয়েছে। তিনি একই সাথে আইন, একই সাথে তিনি সুপ্রিম লিডার, একই সাথে তিনি দেশের স্টেট, হেড অফ দ্য স্টেট, কোনো সন্দেহ নেই। তারপরেও যেখানে প্রধানমন্ত্রী শাসিত সরকার, সংসদীয় সরকার, সেখানে আপনার প্রধানমন্ত্রীর পরামর্শে তিনি অনেক কিছু করবেন, এটাও তার একটা দায়িত্ব এবং দায়, দুটোই থাকে। সেই হিসেবে আমরা বলতে পারি যে অবশ্যই প্রধানমন্ত্রী, আমাদের নয়া প্রধানমন্ত্রী তারেক রহমান, তার সাথে পরামর্শ করে বা তার ইঙ্গিতে বা এমনও কোনো কোনো সময় বলা হতে পারে যে তার ইচ্ছাতেও হয়তো এই বক্তব্য তিনি দিয়ে থাকতে পারেন, এই সাক্ষাৎকার দিয়ে থাকতে পারেন। কেন এটা আমরা অনুমান করতে পারি? যেহেতু তাকে 17 মাস, তাই তিনি বলেছেন তাকে প্রতিবন্ধী করে রাখা হয়েছিল। আমরা বলেছিলাম গৃহবন্দী, আমরা প্রতিবন্ধী শব্দটি উচ্চারণ করিনি। আমরা বিভিন্ন সময় বলেছি যে এই দেশের বর্তমান আমাদের প্রেসিডেন্টকে গৃহবন্দী করে রাখা হয়েছে। মতান্তরে কখনো কখনো বলতাম তিনি বন্দী ছিলেন। আজকে তার কথাতে সেটা প্রকাশ হয়ে গেছে। তিনি বলেছেন যে যত তার নামে আদেশ জারি করা হয়েছে, তিনি এই সব বিষয়ে অবগত ছিলেন না। এটা আমরা আগেও অনুমান করেছিলাম। আর তিনি নিজের মুখে স্বীকার করেছেন তাকে প্রতিবন্ধী করে রাখা হয়েছিল। মানে একটা দেশের হেড অফ দ্য স্টেটকে যারা বন্দী করে রাখে, এটা তো একটা বিরাট অপরাধ। আমি যতদূর বুঝি, এটা তো আর আমি বলতে পারবো না। আমাদের সামনে বিশেষজ্ঞ আছেন, আইনের বিশেষজ্ঞ আছেন, আইনজ্ঞ আছেন, তিনি বলবেন। কিন্তু আমি সাধারণ দৃষ্টিতে মনে করি যে কোনো প্রেসিডেন্টকে, আপনি তো সাধারণ একজন মানুষকে যদি আপনি বন্দী করেন, আপনার 14 বছর জেল হবে। সর্বোচ্চ সাজা 14 বছর জেল। আর সংবিধান এবং প্রেসিডেন্টের সাথে বা দেশের সাথে কোনো কিছু করলে আপনার মৃত্যুদণ্ড নিশ্চিত। এটা তো কমন সেন্সের ব্যাপার। তো এরা তাই করেছে। তো আপনি যেটা বললেন যে তারেক রহমানের সাথে, অবশ্যই আমার মনে হয় তারেক রহমানের সাথে পরামর্শ করেই, অথবা তারেক রহমান তাকে, আমাদের দেশের নয়া প্রধানমন্ত্রী, তিনি যেভাবে নির্বাচিত হন, আমি বরাবরই বলে আসছি যে কোনো অনির্বাচিত সরকারের চাইতে, যে কোনো প্রকার অনির্বাচিত সরকারের চাইতে সবচেয়ে নিকৃষ্ট সরকারটিও গণতান্ত্রিক নির্বাচিত সরকারটি ভালো। সেই হিসেবে তারেক রহমান আমাদের নিকৃষ্ট সরকার হলেও তিনি নির্বাচিত। তার তার কনসার্ন ছাড়া, তার পরামর্শ ছাড়া, বা তার যেটাকে আমরা সবুজ সংকেত বলে থাকি, গ্রিন সিগন্যাল, এই শব্দ যদি উচ্চারণ করি, তার কথা ছাড়া তিনি, যেখানে তাকে তার উইংস নিয়ে, প্রেস উইংস তুলে নেওয়া হয়েছে, সেখানে তিনি সাক্ষাৎকার দিবেন, এটা তো অসম্ভব, নির্বাহী, দেশের নির্বাহীর সাথে পরামর্শ না করে। যেখানে যেটা আমাদের ডক্টর মহসিন রশিদ সাহেব বললেন, স্যার বললেন যে রাষ্ট্রদূতেরাও দেখা করতে পারতো না। আমরা তাদের কোনো রাষ্ট্রীয় অনুষ্ঠান ও প্রেসিডেন্টকে দেখি নাই, দেখতেই পাইনি। আমরা শুধুমাত্র তাকে পেলাম কবে? যেদিন তিনি তারেক রহমানকে শপথ পাঠ করালেন, সেদিন আমরা পেলাম। তার আগে তাদের এই দেশের যে একটা প্রেসিডেন্ট ছিল, মানুষ তার চেহারাই ভুলে গিয়েছিল। তার নাম তো অনেকেই ভুলেই গেছে, তার চেহারাও ভুলে গিয়েছিল মানুষ। তো এই যে সাক্ষাৎকার দিলেন, এই সাক্ষাৎকারের মাধ্যমে আপনি যেটা শেষ বাক্য ব্যবহার করেছেন, তাহলে কি তিনি ইউনূসকে বার্তা দিলেন কেন? এটা শুধু ইউনূসকে বার্তা দেওয়া হয় নাই, সারা বাংলাদেশের মানুষকে বার্তা দেওয়া হয়েছে, সারা পৃথিবীকে বার্তা দেওয়া হয়েছে। একেবারে সাদা কালো রঙিন যা আছে সব বার্তা দিয়ে দিয়েছেন। তিনি পরিষ্কার বুঝিয়ে দিয়েছেন যে 24-এর সেই জুলাইয়ের আন্দোলন, তথাকথিত আন্দোলন, সেটা যে একটা সন্ত্রাসী আন্দোলন ছিল, সেটা যে জিম্মি করা আন্দোলন ছিল, তিনি সেটা বুঝিয়ে দিয়েছেন একেবারে স্পষ্ট। এটা শুধু বার্তা না,
তিনি জানান দিয়েছেন, এটা বার্তা তো আলাদা জিনিস, তিনি ঘোষণা দিয়েছেন, তিনি সাক্ষ্য দিয়েছেন, আর অবশ্যই প্রেসিডেন্টের সাক্ষ্যই সর্বোচ্চ সত্য, সংবিধান তাকে সেই সুযোগটা দিয়েছে। ধন্যবাদ। জি। ও শেখ ফরিদ, আপনার কাছে আবার আসবো, ধন্যবাদ আপনাকে। জনাব মহসিন রশিদ, যে শেখ ফরিদ যেটা বলছেন, যেটা যদি এত বড় মাপের অপরাধ হয়ে থাকে, আপনার কাছে জানতে চাই, আমাদের সংবিধান এবং আইন অনুযায়ী আমাদের মহামান্য রাষ্ট্রপতির সঙ্গে যে আচরণটা করা হয়েছে, এটা যারা করেছে তারা কতটুকু দায়ী, কোন আইনের কোন বা সংবিধানের কোন আলোকে দায়ী, এবং এটার শাস্তি কি বা শাস্তি হওয়া উচিত কিনা, জনাব মহসিন রশিদ। দেখেন, আমি তো মনে করি যে ওথ লঙ্ঘন করা ইজ ট্রিজন। ওথ লঙ্ঘন করা ইজ ট্রিজন। আমি কি আজকে প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি হয়ে কি আমি এই দেশটাকে অন্য দেশের সাথে মার্জ করে দিতে পারি? তা তো পারি না। তাহলে আপনি যখন রাষ্ট্রপতি, হুইজ দি সভরেন, আপনার পাসপোর্ট খুলে দেখেন, পাসপোর্টের প্রথম পাতায় কি লেখা আছে? রাষ্ট্রপতির নামে উনি অন্য দেশের রাষ্ট্রপতিকে রিকোয়েস্ট করছেন যে যেন আপনাকে ঠিক করে উইদাউট আপনাকে যেতে দেওয়া হয় বা ওনার দেশে। বা আপনি ফার্স্ট পেজ, প্রেসিডেন্ট ডাজ দিস বিকজ প্রেসিডেন্ট হচ্ছে সভরেন, রাষ্ট্র ওনার নামে সব হয়। এই যে ধরেন ছবি কেন রাষ্ট্রপতির লাগানো হয়? এই কারণে লাগানো হয় বিকজ হি ইজ দ্য সিম্বল অফ সভরেন্টি অফ দ্য স্টেট। রাষ্ট্রের সভরেন্টির উনি হলেন মেইন ম্যান। হ্যাঁ, ওনার কারণে থামিয়ে দিলেন। নেটওয়ার্কের সমস্যা কি? নেটওয়ার্ক সমস্যা বোধ হয়। আমি আমি আসলে আবারও মহসিন রশিদ যুক্ত হলে আমরা ওনার কাছ থেকে শুনবো। আসিফ নজরুল চোর বলেছে, চোর না, আসিফ নজরুলকে মিথ্যুক বলেছে। কেন? ওই যে রেজিগনেশন লেটার নিয়ে বলে মিথ্যা কথা বলছে যে ওনার কাছে নাই, শেখ হাসিনা রিজাইন করেছে। আসলে তো শি ডিড নট রিজাইন, বিকজ আমরা জানি যে ওনাকে, যেটা আমরা পরে জানতে পেরেছি, যে উনি রিজাইন করতে চেয়েছিলেন, উনি একটা বক্তব্য রেকর্ড করতে চেয়েছিলেন জাতির জন্য, কিন্তু উনাকে সেটা করতে দেওয়া হয় নাই। উনাকে তাড়াহুড়া করে হেলিকপ্টারে তুলে সে তেজগাঁতে এনে এইখান থেকে একটা C-130 এয়ারক্রাফটে উনাকে রওনা করে দেওয়া হলো। উনি কখন গেলেন রাষ্ট্রপতির কাছে? আর এই লোকটা বলে যে উনি রিজাইন করেছেন, রাষ্ট্রপতি একটা মৃত্যু, এইটা বলে সে ওইখানে মব সৃষ্টি করেছিল। আপনাদের নিশ্চয়ই খেয়াল আছে ওইটা, যে বঙ্গভবন ঘেরাও করে মব সৃষ্টি করেছিল। যে পরবর্তীতে একজন সমন্বয়ক এসে ওই মবটাকে বিদায়ী করলো। আই থিঙ্ক দ্যাট ওয়াজ হান্নান, ওই যে সন্দীপ থেকে যে জিতেছে, পারহ্যাপস, আই এম নট শিওর। তো এই জিনিসগুলি তো হয়েছে, এগুলি ইউনুস সরকারই তো করছে। ওনার একটা উপদেষ্টা সে তো ছবি নামিয়ে দিয়েছে। ওনারা কেউ গেছেন কোনোদিন? ইউনুস শুধুমাত্র গিয়েছে ওইখানে কোন শপথ অনুষ্ঠান যখন হয়েছে, আর ইস্ট টিমোরের প্রেসিডেন্ট যখন এসেছিল অন স্টেট ভিজিট টু বাংলাদেশ, আর কোনোদিন যায় নাই, ওনাকে কোনোদিন ব্রিফ করে নাই। সো মাচ সো পূর্ণিয়া, আমি বলি এই রাষ্ট্র, এই জনগণ জানেই না যে উনি বিদেশে গেছেন, কি করেছেন। একটা প্রেস কনফারেন্স করে নাই, নট এ সিঙ্গেল প্রেস কনফারেন্স। যে প্রেস কনফারেন্স করে জনগণকে তো আপনি কনফিডেন্সে নেবেন। আপনি ওদের টাকা, ট্যাক্সের টাকায় আপনি চলতেছেন, আপনি কিছু করেন নাই। বিকজ দিস ম্যান ইজ আ সেলফ সিকিং পারসন। এই লোক দেশ আর জাতির জন্য কিছু করে নাই কখনো। যা করেছে নিজের জন্য করেছে, এখনো করছে। আমি মহসিন রশিদ যদি সরকারে থাকে, ওর এই যত ট্রাস্ট মাস্ট করে ব্যবসা করতেছে, হ্যাঁ, হি ইজ ওয়ান অফ দ্য রিচেস্ট পারসন বাংলাদেশের, বুঝছেন, ব্যবসায়ী, রিচেস্ট ব্যবসায়ী, এই সব ন্যাশনালাইজ করে নেব। অবশ্যই এভরিথিং মাস্ট বি ন্যাশনালাইজ, বুঝছেন, এন্ড হি শুড বি ব্রট টু বুক যেগুলি কোত্থেকে সে করছে। আমি জানি তো এগুলি সে কিভাবে গ্রামীণের টাকা
এদিক ওদিক করেছে। আপনাকে একটা স্টোরি বলি আজকে এই গ্রামীণের ব্যাপারে। গ্রামীণ ব্যাংকে যখন লোন দেয় 2000, 1500, 2500 টাকা করে লোন দেয়, তখন ইউনূস সাহেবের বাবার একটা ইন্ডাস্ট্রি ছিল, ওই যে প্যাকেজিং ইন্ডাস্ট্রি যেটাকে বলে। সেখানে ইউনূসও ডাইরেক্টর ছিল, আর ইউনূসের অন্য ভাইরাও ছিল, জাহাঙ্গীর মারা গেছে সে ছিল, অন্য ভাইরাও ছিল। এইটা ব্যাংক লোন দিতে পারছিল না, ব্যাংকরাপ্ট হয়ে গেছে ওইটা, ওনার কোম্পানিটা। তখন লক্ষ 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 টাকা দিয়ে উনি ব্যাংকে ওইখান থেকে মুক্ত করেছেন। তখন গ্রামীণ ব্যাংক দেয় 2000, 3000 টাকা। আজকাল তো সিচুয়েশন ইজ ডিফারেন্ট, মাইক্রো ক্রেডিট 1 লাখ টাকাও দেয়, 2 লাখ টাকাও দেয়, 3 লাখ টাকাও দেয়। হ্যাঁ, সিচুয়েশন ইজ ডিফারেন্ট। তখন কিন্তু 3000 টাকা দিয়েছিল। তখন সে তার এই হইল ইউনূস। জনগণ তো জানে না। উনি বলেন উনি গ্রামীণ ব্যাংক করেছেন। আরে ভাই, গ্রামীণ ব্যাংকের আইনটা খুলে দেখেন, ওর শেষে লেখাই আছে that this was a project of চিটাগং ইউনিভার্সিটির ইকোনমিক ডিপার্টমেন্টের প্রজেক্ট ছিল। ইট ওয়াজ নট ইউনূস বা ইউনূসের বাপের প্রজেক্ট ছিল না। ইউনিভার্সিটি অফ চিটাগং এর ইকোনমিক্স ডিপার্টমেন্টের প্রজেক্ট ছিল, এন্ড এজ এ লেকচারার ওকে দায়িত্ব দিয়েছিল, চেয়ারম্যান বা যেই ছিল ইকোনমিক্স ডিপার্টমেন্টের দায়িত্ব দিয়েছিল যে আপনি এইটাকে ইয়ে করেন। যার জন্য তখন কৃষি ব্যাংকের একটা ব্রাঞ্চ চিটাগং ইউনিভার্সিটিতে করা হয়েছিল, তো এখান থেকে টাকা নিয়ে এগুলি মাইক্রো ক্রেডিট করবে। হি ইজ আ লায়ার অফ দ্য হাইয়েস্ট অর্ডার। কি বলেন এই লোকটার সম্বন্ধে? আমার তো একদমই শ্রদ্ধা নাই। লোকজন আমাকে বলে যে তুমি এরকম বলো, কে চোর বলো, ফ্রড বলো। আমি বললাম সে আছে এই জন্যই বলি। আছে, আমি তো বলছি। ওই নোবেলও তো তার না, নোবেল তো কিনে দিয়েছে টেলিনর তাকে। ইউ সি, নোবেলের 2টা ব্রাঞ্চ আছে, একটা সুইডিশ ব্রাঞ্চ আছে, একটা নরওয়েজিয়ান ব্রাঞ্চ আছে। সুইডিশ ব্রাঞ্চ আপনার কেমিস্ট্রি, ডাক্তারি এইগুলি মেডেল দেয়, আর এরা দেয় এই যে পিস মিস। হ্যাঁ, পিসে আপনি এইটার তো স্টোরিটা শোনেন। তার একটা পার্সেন্টেজ ছিল যখন এই গ্রামীণ করা হয়। ইভ্যালুয়েশন রিপোর্ট দেখবেন, ইজ লাস্ট। যেহেতু সে ওই ইসে ছিল, ক্যাবিনেটে ছিল, হাবিবুর রহমান সেলি সাহেবের ক্যাবিনেটে ছিল অ্যাডভাইসার, তখন সে এইটা নিয়ে নিয়েছে। ঠিক আছে, ইভ্যালুয়েশন কমিটি ওকে দেয় নাই। ইভ্যালুয়েশন কমিটি ফার্স্ট, সেকেন্ড, থার্ড, 3টে ছিল। 3টার মধ্যে একটা অ্যাকশন ছিল, একটা সেবা টেলিকম ছিল, একটা ওই যে সেনা কল্যাণ সংস্থা ছিল, বুঝছেন? ওইখানে ওর সাথে যে এগ্রিমেন্ট ছিল টেলিনরে, ওইখানে ছিল যে এতদিন পর এত পার্সেন্টেজ কেস ট্রান্সফার করবে সে ওর গ্রামীণ ফোনকে। ওইটা করে নাই, কাজী সে লন্ডন থেকে সলিসিটর ফর্মকে দিয়ে নোটিশ দিল টেলিনরকে। এই সমঝোতাটা হলো, কি সমঝোতা হয়েছে আমি জানি না, বাট ওইটারই ফল হচ্ছে কিনে দেওয়া ওই পিস, নোবেল পিস। আপনি কি ওই মহিলাকে চেনেন? ওই মহিলাকে দেখেন যে সেদিন নোবেল পিসের জন্য ছিল, কোথায় গায়েব হয়ে গেছে? খালি আমরা শুনি নোবেল লরেট ওনাকে, কিন্তু কি নূরজাহান, আই ডোন্ট নো কি নাম ছিল ভদ্র মহিলা, ওয়্যার ইজ শি? ও দুধের থেকে যেরকম মাছি বের করে ফেলে দেন না, ওরকম ফেলে দিয়েছে ওকে। দিস ইজ ইউনূস। সো আপনি রাষ্ট্রপতিকে এখন বলছেন কালের কণ্ঠকে যে আমি সুস্থি পেয়েছি এখন 2 সপ্তাহ থেকে, এই কারণেই বলছে। বিকজ দেশ ছিল একটা ফ্রডের হাতে, ফ্রডিয়া যাকে বলে একদম, বুঝছেন? কি বলবো পূর্ণিয়া, দেশ কোথায় যে গেছে। পূর্ণিয়া, তোমাকে লেট মি টেল ইউ দিস মাচ, গ্রামে যাও, গ্রামে বাজারে বসো, এখন লোকজন তো হাসিনার কথা বলে। কারেক্ট। গ্রামে হাসিনার কথা বলে, বিকজ গ্রামের রাস্তা পাকা হয়ে গেছে, যে রাস্তায় তারা চলাফেরা করে। জাস্ট গো এন্ড সি। আর কারোর কথা বলি না তো এখন। কি হয়ে গেল 15 বছর যাকে আমরা, দেখো গ্রামের লোক, আমাদের 18 কোটি লোক ইজ নট বদার্ড অ্যাবাউট ইউর কনস্টিটিউশন, দে আর নট বদার্ড অ্যাবাউট রুল অফ ল, দে আর নট বদার্ড অ্যাবাউট আয়না ঘর, দে আর নট বদার্ড অ্যাবাউট এনিথিং। ওই 18 কোটি লোক যে তোমার ভোটার আছে, ওই ভোটার এখন গ্রামে যাও, এখন যাও, কালকে যাও, পরশু যাও, দেখো তারা কি বলে। জাস্ট গো এন্ড সি। একটা রিক্সাওয়ালা ঢাকা শহরে বলে, বুঝছো? এই সিচুয়েশন দেশ আর রাষ্ট্রের করে দিয়েছে।
জি, থ্যাংক ইউ জনাব মহসিন রশিদ। আমরা অনুষ্ঠানের প্রায় শেষ প্রান্তে, আমি আবার একটু শেখ ফরিদের কাছে যাব। শেখ ফরিদ, যে ইন্টারভিউ রাষ্ট্রপতি আমাদেরকে আমাদের সামনে আসলো, রাষ্ট্রপতির যে ইন্টারভিউ, এই ইন্টারভিউর পর বর্তমান সরকারের আমরা যদি ধরে নিই যে বর্তমান সরকারের এখানে বার্তা আছে অথবা রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীকে মাথায় রেখে কথা বলেছেন, তারপরও এখন পর্যন্ত এই যত মব স্টার আছে অথবা রাষ্ট্রপতিকে উপদেষ্টারা অপমান করেছেন, রাষ্ট্রপতি নিজে বলছেন যে ফরেন অ্যাডভাইজার তাকে অপমানিত করেছে, এদের বিরুদ্ধে কি আসলে কোনো ব্যবস্থা নেওয়া হবে না? কি মনে হয় দেশের একজন নাগরিক হিসেবে? জনাব শেখ ফরিদ, আপনার এই দেশের একজন সাধারণ নাগরিক হিসেবে ডক্টর ইউনূস যে আচরণ আমাদের হেড অফ দ্য স্টেটের সাথে করেছেন, আমার খুব ভালো লাগলো যে আমরা আরেকটু পরিষ্কার করে বুঝিয়ে দিয়েছেন আমাদের আইনজ্ঞ যে হেড অফ দ্য স্টেট কে ইট ডাজন্ট ম্যাটার, ওটা হচ্ছে একটা সাংবিধানিক সার্বভৌম একটা পদ, সেখানে যেই থাকুক সেটা আমাদের দেশের প্রধান, রাষ্ট্রের প্রধান, আমাদের প্রধান রিপাবলিকান, যেটা চমৎকার ভাবে এক বাক্যে একেবারে বুঝিয়ে দিয়েছেন অধ্যাপকের মতো চমৎকার ভাবে বলেছেন, সাধারণ মানুষ এই কথাটা বুঝবে আশা করি। তো আপনি যেটা বললেন যে অবশ্যই এটা তারেক রহমানকে উদ্দেশ্য করে বলেছেন, দেশের, আমি তো বললাম দেশের জনগণের উদ্দেশ্য বলেছেন, বিশ্বের কাছে এটা একটা ঘোষণাপত্র, এটা মেসেজ না, মেসেজ তো বার্তা, এটা ঘোষণা দিয়েছেন যে দেখো আমার সাথে এটা হয়েছে ওটা হয়েছে, তারা এই অপরাধ করেছে। তিনি কিন্তু মতান্তরে এও বলে দিয়েছেন যে কি অপরাধ তার সাথে করেছে। আপনি আমার হেড অফ দ্য স্টেটের সাথে, যেমন তারেক রহমানকে আমি তার রাজনৈতিক দর্শন আমি পছন্দ করি না, কিন্তু তিনি তো আমার দেশের প্রধান, আমার দেশের নির্বাহী সরকার প্রধান, তাকে অপমান মানে করা কি? আমার দেশকে অপমান করা। শেখ হাসিনাকে যখন আপনি অপমান করবেন, সেটা আমার দেশের একজন সাবেক প্রধানমন্ত্রী এবং একজন একটা দলের নেতাকে আপনি অপমান করেন। যেমন মির্জা ফখরুল সাহেবকে যখন ওই যে আমার ভাবির ছেলে আক্তারের সাথে সবসঙ্গী করা হলো, আমি মির্জা ফখরুল সাহেবের রাজনীতি, তার দর্শন আমি ধারণ করি না, প্রশ্নই আসে না, কিন্তু এটা একটা বিরোধী দল, বাংলাদেশের একটা বিরোধী দলের নেতা, দ্বিতীয় নম্বর নেতা, তার সাথে আমার হাঁটুর বয়সী বাতিজাদের তার সাথে দিল, এটা আমার দেশের অপমান করা হয়েছে। তখন আমি এটা এইভাবে বিবেচনা করব, যেমন একজন আইনজ্ঞ যখন ভুল করবেন সেই প্রভাবটা কিন্তু আমার উপরে পড়বে না। একজন আইনজ্ঞ যদি রাষ্ট্রদ্রোহিতা করে, মানুষের ক্ষতি করে বা এমন কিছু ন্যাক্কারজনক ঘটনা করে আইন পেশার সাথে যায় না, সেটা কিন্তু এই যে মহসিন রশিদ সাহেবের গায়ে পড়বে, তাই না? তেমনি এটা আমার দেশ, আমার দেশের হেড অফ দ্য স্টেট, নির্বাহী ক্ষমতার যে অধিকারী, দেশের দ্বিতীয় প্রধান ব্যক্তি, তাদের যখন অপমান করবে সেটা আমার অপমান, সেটা শুধু দেশের না, দেশের বাইরেও আমাকে অপমান করা হয়। তো এই কারণে আমি মনে করি প্রেসিডেন্ট যে কথাটা বলে দিয়েছেন যে তার সাথে কি আচরণ করেছে, সবগুলোই সংবিধান বিরোধী, সরাসরি সংবিধান বিরোধী, এবং সংবিধান বিরোধী শাস্তি আমি যতদূর জানি সরাসরি মৃত্যুদণ্ড, আর কোনো শাস্তি নেই। মানে আমি যতটুকু পড়েছি, আমি জানি না, আমাদের আইনজ্ঞ আছেন, তিনি সব বিস্তারিত বলতে পারেন। তাও কোন রাষ্ট্রদ্রোহিতা? যদি আপনি স্টেটে রাষ্ট্রদ্রোহী, যেমন আমার নামে রাষ্ট্রদ্রোহী মামলা হলো, আপনার নামে হলো, বা আমাদের আইনজ্ঞ নামে হলো, কিন্তু সেটা কিন্তু বিতর্ক হবে, সেটা আদালতে যাবে, কিন্তু প্রেসিডেন্ট যখন অভিযোগ করবে, তিনি কিন্তু নিজে সুপ্রিম অথরিটি, সুপ্রিম অফ দ্য সুপ্রিম কোর্টের রায় তিনি বাতিল করে দিতে পারেন। তার মানে কি? তার মানে তার কথাই নির্দেশ, প্রেসিডেন্টের কথাই নির্দেশ, আপনি সেটা অমান্য করলে। ডক্টর ইউনূসকে রাষ্ট্রপতির মাধ্যমে তারেক রহমান কি কোনো বিশেষ বার্তা দিলেন? সুপ্রিম কোর্টকে অবমাননা করেছেন, আপনি সংবিধান অবমাননা করেছেন, আপনার শাস্তি এবং সেটা মৃত্যুদণ্ড। তো আমি মনে করি প্রেসিডেন্ট এই সাক্ষী দেন নাই, তিনি এটা ঘোষণা দিয়েছেন যে, কারণ প্রেসিডেন্ট তো কোনদিন সাক্ষী হইতে পারে না, তিনি তো অথরিটি, তিনি ঘোষণা দিয়েছেন এটা ঘটেছে, কি কি করা দরকার এটা তোমরা জনগণ করবা, সরকার করবা, রাষ্ট্র করবা, এটাই তিনি বুঝিয়ে দিয়েছেন। যে বুদ্ধিজীবীরা কি করবা, তিনি কিন্তু এটা একটা নির্দেশনা দিয়েছেন অলিখিত ভাবে, এটা একটা নির্দেশনা যে হোয়াট শুড ডু না হোয়াট মাস্ট ডু, এরকম একটা নির্দেশ। তাই আমাদের এখন উচিত এর বিরুদ্ধে অবশ্যই আইনানুগ ব্যবস্থা কি হবে আমি জানি না, কিন্তু যদি এটা ব্যক্তিগত ভাবে মামলা করার সুযোগ থাকে এই ব্যাপারে, অবশ্যই আমি চাই যে আমার মতো লোকেরা করে, বা আমার সুযোগ থাকলে আমি নিজেই করতাম। আর আইনজ্ঞ হিসেবে তো আমাদের মহসিন রশিদ সাহেব এবং তার মতো মানুষজন, তার মতো যারা নাগরিক, তারা তো অবশ্যই সচেতন, তারা তো অবশ্যই কিছু করবেন। আর তারা যদি না করেন, আমরা করে ফেলবো, আমরা মামলায় যাবো অবশ্যই। আর আমার মনে হয় এটা রাষ্ট্রই দায় নিতে হবে, রাষ্ট্রকেই মামলা করতে হবে, এদেরকে এই সকল এই যতগুলো উপদেষ্টা ছিল তাদের সকলকে যদি আমরা না আনি, তাহলে আমরা পিছিয়ে পড়ে যাব। আমাদের আইনের যে শাসন সেটা আমরা প্রতিষ্ঠিত করতে হবে। জি, ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ। অনেক ধন্যবাদ আপনাদের দুইজনকে, জনাব মহসিন রশিদ এবং জনাব শেখ ফরিদ, আজকের এই আলোচনার জন্য, কি প্রাণবন্ত আলোচনা। সবাইকে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি, এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, সবাইকে শুভেচ্ছা। আসসালামু আলাইকুম।